আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই এবং আমাকে শুনতে পাচ্ছেন। আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অ্যানালিটিক্যাল পাজলের উপরে ক্লাস করব। যেহেতু প্রিলি এবং রিটেন দুইখানেই অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি আছে, তো অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিকে আপনাদের বর্তমানে ম্যাথমেটিক্সের পরে সর্বোচ্চ জোর দিতে হবে, এটা নিশ্চয়ই আপনাদের আর মানে নতুন করে বলার অপেক্ষা রাখা না। এবং আমরা সেই বেসিসেই আপনাদেরকে আমাদের পেইড ব্যাচ এবং আনপেইড ব্যাচ দুই জায়গাতেই আমরা ক্লাসগুলো পরিচালনা করতেছি, যাতে করে যারা আমাদের সাথে আগে কখনো জয়েন করেন নাই বা আমাদের কোনো ব্যাচে নাই, তো তারাও যেন আমাদের এই ক্লাসগুলো থেকে উপকৃত হন। হ্যাঁ, কারণ পাজলকে আমরা অনেকে ভয় পাই, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, অ্যানালিটিক্যাল পাজল এগুলোরে আমরা খুব ভয় পাই। মানে অনেকেরই মাথার উপর দিয়ে যায়, অনেকেই বুঝতে পারি না, কারণ এক একজনের ব্যাকগ্রাউন্ড এক এক রকম ছিল, হোয়াটএভার বিভিন্ন কারণে ওটা হতে পারে। তো মূলত অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির আবার একটা আপনার পজিটিভ দিক আছে। সেই পজিটিভ দিকটা হইতেছে এগুলা আপনার বাস্তবিক জীবনে বা ব্যবহারিক দৈনন্দিন জীবনে এটার একটা ইউজ আছে, ব্যবহার আছে। আপনি আপনার ডেইলি লাইফে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, অ্যানালিটিক্যাল পাজলের একটা ভালো ব্যবহার করতে পারেন। তো সেই সেন্স থেকেই আমরা মূলত আপনাদেরকে এ ব্যাপারে আরো বেশি উদ্বুদ্ধ এবং আরো সাহস দিতে চাই যে এই টপিকটা এক্সামে সেট করা হয়েছে মানে বিষয়টা একদমই আপনাদের জন্য দুর্বোধ্য হবে বা অনেক কিছু অন্যরকম, বিষয়টা এরকম না। কারণ এগুলো এই অ্যানালিটিক্যাল মাইন্ডসেট আপ আপনাদের ব্যক্তিগত জীবনেও অনেক কাজে লাগার জিনিস আছে। আচ্ছা, আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আমরা বেশি কিছু করব না। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির এত রিসোর্স, মানে ম্যাথমেটিক্সে যত রিসোর্স নাই, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি তার চাইতে অনেক বেশি রিসোর্স। তো অ্যানালিটিক্যালের এই ক্ষেত্রে যেটা বলা যায় যে এখন পর্যন্ত আমরা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি ওভাবে করে কমন পাই নাই, কারণ নতুন করে বা আগের পরীক্ষাগুলোতে যেটা দেখা যাইতো, বিশেষ করে বিআইবিএম যখন পরীক্ষা নিত তখন আমরা কিছু জায়গায় কমন পেতাম, কিন্তু আইবি এর পরীক্ষাতে ইন জেনারেল সাধারণত ওইভাবে করে আমরা কমন পেতাম না। কারণ হাই ভোল্টেজ পরীক্ষাগুলোতে সাধারণত কমন পাওয়া যাইতো। ধরেন কোনো সময় দেখা গেছে তৃতীয় গ্রেডের কিছু পরীক্ষা আইবিএ নিত, হ্যাঁ, ওই ক্ষেত্রে হয়তো বা কিছু প্রশ্ন ফার্স্ট গ্রেডের থেকে কমন পড়ছে, এরকম দেখা গেছে হয়তো বা। আর যেটা মানে ফার্স্ট ক্লাস চাকরির পরীক্ষা যখন আইবিএ নেয়, সেখানে ওরা একটু ভেরিয়েশন রাখার চেষ্টা করে। আর ওরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দিলেও প্রশ্নগুলো এমন করে দেয় যাতে করে আপনি আসলে বুঝতে পারবেন না যে এটা প্রিভিয়াস ইয়ার থেকে আসছে নাকি আসে না, একটুখানি স্লাইটলি মডিফাইড অপশন থাকে। আচ্ছা, হোয়াটএভার, আমরা প্রশ্নে চলে যাচ্ছে। প্রথম প্রশ্নটা হইতেছে, মিন্ক ওয়াজ লুকিং অ্যাট আ পোর্ট্রেট ইন হিজ হাউস। মিন্ক একটা পোর্ট্রেটের দিকে তাকাচ্ছে। আচ্ছা, এখানে কিছু প্রশ্ন বা কিছু কথা না বললেই না, যেটা হচ্ছে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি, ইংলিশ পড়ার পরে বোধগম্যতা মাস্ট, ইংলিশ পড়ার পরে বোধগম্যতা মাস্ট, আর হচ্ছে আপনার ম্যাথমেটিক্যাল যে সেন্স এটা ভালো থাকতে হবে, ম্যাথমেটিক্যাল সেন্স ভালো থাকতে হবে। এখন বেশিরভাগ মানুষই 60 মিনিটের পরীক্ষাতে, 60 মিনিটের পরীক্ষাতে, বিশেষ করে যখন আইবিএ প্রশ্ন করে, 60 মিনিটের পরীক্ষাতে তারা প্রশ্নগুলা রিডিং পড়ে শেষ করতে পারে না, এবং রিডিং পড়লেও আসলে বুঝতে পারে না প্রশ্নে কি চাও হচ্ছে, বিকজ অফ দেয়ার রিডিং সেন্স। তাদের ইংলিশ পড়ার যে রিডিং সেন্স আছে, সেই রিডিং সেন্সটা ভালো না, রিডিং হ্যাবিট ভালো না। তো এটার জন্য যেটা করা উচিত, যেটা করতে হওয়া উচিত, যে আপনারা এইটার জন্য একটা দীর্ঘমেয়াদী প্রিপারেশন থাকা দরকার। রিডিং হ্যাবিট মাস্ট।
আপনি লিখতে জানেন না, রিডিং হ্যাবিট বাড়ান। আপনি পড়তে জানেন না, রিডিং হ্যাবিট বাড়ান। আপনি অনেক কিছু বুঝতে পারেন না, রিডিং হ্যাবিট বাড়ান। বর্তমান সময়ে আমরা অনেক প্রচুর ভিডিও দেখি, প্রচুর মোটিভেশন দেখি। এইসব ভিডিও দেখে, মোটিভেশন দেখে আপনি আপনার টাইমকে খুব ভালো পাস করতে পারবেন, শুনে অনেক ভালো পাস করতে পারবেন, হ্যাঁ। কিন্তু লিসেনিং আর রিডিং এর মধ্যে অনেক পার্থক্য আছে। আইবিএ যে প্রশ্নগুলা করে, যেই ক্যাটাগরির প্রশ্ন করে, যে প্যাটার্নে ওদের সিলেবাস ওরা মেনটেন করে, সেখানে রিডিং এর উপরে কোনো হ্যাবিট হতে পারে না। যাদের রিডিং হ্যাবিট ভালো না, রিডিং হ্যাবিট খারাপ, যা পড়তে যারা ভালোবাসে না, তাদের জন্য এটা টাফ। তাদের জন্য তাদের জন্য এই ধরনের পরীক্ষাতে একটু আহ তাদের জন্য এই ধরনের পরীক্ষাতে ইয়ে করা, আপনার ক্র্যাক করা একটু কঠিন হয়ে যাবে। তো এই জন্য বলতেছি এখনো সময় আছে যে আপনাদের যাদের রিডিং হ্যাবিট ভালো না, ডেফিনেটলি রিডিং হ্যাবিট বাড়ান। এর বাইরে কোনো বিকল্প নাই, এখন পর্যন্ত নাই। মানে এর কারণ হচ্ছে বেশিরভাগ মানুষই প্রশ্ন দেখতে পারেন না, মানে প্রশ্ন পড়ে বুঝতে পারেন না। তার কারণ হইতেছে রিডিং হ্যাবিট ভালো না। কারণ আমরা কিন্তু ম্যাথমেটিক্স করছি, আমাদের বাজারের নীলক্ষেতের এমন কোনো বই নাই যে বই আপনার মার্কেটে না, আপনার দোকানে নেই, বা আপনার ধরে আপনার টেবিলে নেই, কিন্তু আপনি প্রশ্ন সমাধান করতে পারেন না। কারণ হইতেছে আপনি প্রশ্নের সেন্স বোঝেন না। প্রশ্নের সেন্স বুঝতে হলে আপনাকে একটু ভার্সাটাইল এনভায়রনমেন্টে আসতে হবে। আপনি আইবি এর প্রিপারেশন নিতেছেন, আপনি আইবি এর বিবি এর প্রশ্ন সমাধান করে ফেলেন, আপনি আইবি এর এমবি এর প্রশ্ন সমাধান করে ফেলেন, আপনি বিএবিএম এর প্রশ্ন সমাধান করে ফেলেন, হ্যাঁ। তো আপনার যদি উদ্দেশ্যটা অনেক বড় থাকে আর কি, আপনি যখন আপনার প্রিপারেশনটা যখন অনেক অ্যাডভান্স লেভেলের থাকবে, আপনার জন্য নর্মাল লেভেলের যে প্রিপারেশন, সেগুলা সমাধান করা কোনো অসুবিধা হবে না, কোনো ক্র্যাক করা কোনো সমস্যা হবে না, হ্যাঁ। এটা একটু মাথায় রাখতে হবে, এটা একটা ভাইটাল ফ্যাক্টর, ডেফিনেটলি মাথায় রাখবেন সবাই। হটেভার মিঙ্ক ওয়াজ লুকিং অ্যাট আ পোর্ট্রেট ইন হিজ হাউস, তার বাড়িতে একটা পোর্ট্রেট আছে, সে সেদিকে তাকাচ্ছে। সামন আক্তার মানে এই মিঙ্কটা হইতেছে কে? এই মিঙ্কটা হইতেছে একজন নারী বা মহিলা। প্রশ্ন পড়ার সময় আমার এই রকমের ছোট ছোট কিছু ক্লু থাকবে, সেগুলো একটু আমরা চিন্তা করে রাখবো। বিশেষ করে এই ধরনের প্রশ্ন বেলায় কে মহিলা, কে পুরুষ, কে কার বাবা, কে কার মা, কে কার সন্তান, যখন আমরা প্রশ্নগুলা পড়বো, হিন্টস গুলা দেখবো, তখনই যেন এটাকে ডিফাইন করে ফেলি। আচ্ছা, সামওয়ান আস্কড হার, তাকে কেউ জিজ্ঞেস করলো, হুজ পিকচার আর লুকিং অ্যাট, হুজ পিকচার আর ইউ লুকিং অ্যাট, তুমি কার ছবির দিকে তাকিয়ে আছো? লুকিং অ্যাট মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। সে রিপ্লাই দিল পয়েন্টিং অ্যাট দ্য পোর্ট্রেটের দিকে তাকিয়ে। পয়েন্টিং অ্যাট কোন দিকে, আঙ্গুলে নির্দেশ করে বলা। ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স হ্যাভ আই নান, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স হ্যাভ আই নান, আমার কোনো ভাই বোন নাই। বাট দ্য ম্যানস ডটার ইজ মাই ফাদার্স ডটার, কথা বুঝতে পারছেন? কিন্তু এই লোকের যে কন্যা, সে হচ্ছে আমার বাবার কন্যা। তার মানে কি? তার মানেই তো বোঝা যাচ্ছে সে তার বাবার ছবির দিকে তাকায় আছে, তার মানে সে তার ফাদারের ছবির দিকে তাকায় আছে। তাহলে এই যে রিলেশনশিপ মূলক যেই, এটা হচ্ছে আমরা কি দেখলাম এখানে, এটা হচ্ছে রিলেশনশিপ বেসড পাজল। ওকে, রিলেশনশিপ বেসড পাজল খুবই কমন চাকরির পরীক্ষাতে, কম্পিটিটিভ এক্সাম গুলোতে। আপনি রিলেশনশিপ পাজল খুব সহজে সমাধান করে ফেলতে পারবেন যদি আপনি ইংরেজির যে শব্দার্থ, যে বাক্যটা পড়ার পরে বা আপনার প্রশ্নটা পড়ার পরে যেই মিনিংটা বলা হচ্ছে, সেটা যদি আপনি বুঝতে পারেন, আপনার আর কোনো সমস্যা নাই, কোনো চিন্তা হবে না, হ্যাঁ। আপনি শুধু মিনিংটা বুঝতে পারলেই হইলো, আর কোনো অসুবিধা নেই। আমরা ক্লাসটা একটু শেয়ার করে দিই সবার সাথে, যাতে করে আমরা সবাই দেখতে পাই, বন্ধু বান্ধব যারা আছে। আমরা একটু ক্লাসটা শেয়ার করে দিব, যাতে করে সবাই যেন দেখতে পায় ক্লাসটা। যারা অ্যানালিটিক্যাল পাজল নিয়ে যাদের ভয় ভীতি আছে, আচ্ছা, রিলেশনশিপের যেই অ্যানালিটিক্যাল পাজলগুলো আছে, তার জন্য যেটা বললাম যে আপনাকে ডেফিনেটলি প্রশ্নটা বুঝতে হবে, প্রশ্নটা না বুঝলে পারবেন না। আচ্ছা, হোয়াটএভার,
আচ্ছা, তারপরে প্রশ্নটা দেখেন, ডি ইজ ইয়ঙ্গার দেন এফ অ্যান্ড ওল্ডার দেন জি। আচ্ছা, ডি হইতেছে আপনার ইয়ঙ্গার দেন এফ এবং ডি হইতেছে ওল্ডার দেন জি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা ডি এর সাথে জি এবং এফ এর কোনো সম্পর্ক খুঁজে পাই, সম্পর্ক পাবো। সেটা কেমন? ধরেন জি ইজ গ্রেটার দেন হলো ডি এবং ডি হলো গ্রেটার দেন এফ, সম্পর্ক আমরা পেলাম। আচ্ছা, তারপরে জে ইজ ইয়ঙ্গার দেন সি অ্যান্ড ওল্ডার দেন ই। আচ্ছা, জে ইজ ইয়ঙ্গার দেন, আচ্ছা এখানে তো কি বলছে, দাঁড়ান উল্টা বলে বলছে তো, এই যে দেখছেন সেন্স ভুল হয়েছে, প্রথম প্রশ্নে প্রথম লজিকে সেন্স ভুল করছে। ডি ইজ ইয়ঙ্গার দেন এফ, আচ্ছা ডি ইজ ইয়ঙ্গার দেন এফ, এই যে ডি অ্যান্ড ওল্ডার দেন জি অ্যান্ড ওল্ডার দেন জি, এই হচ্ছে রিলেশনটা হচ্ছে ঠিক এমন, ওটাই বলছিলাম আমরা। আচ্ছা, তারপরে জে ইজ ইয়ঙ্গার দেন সি অ্যান্ড ওল্ডার দেন ই, জে ইজ ইয়ঙ্গার দেন সি অ্যান্ড ওল্ডার দেন ই। আচ্ছা, তাহলে জে ইজ ইয়ঙ্গার দেন সি, ওকে ফাইন, ভালো কথা। যে তাহলে মাঝখানে বসতেছে, সে হইতেছে আপনার কার থেকে বড়? ই এর থেকে বড়, উল্টা, আবার উল্টাই বলছে, দেখছেন? সে হলো আপনার ই এর থেকে বড় এবং সি এর থেকে ছোট। আচ্ছা, ভালো। তারপরের কন্ডিশনটা হইতেছে এ ইজ ইয়াঙ্গার দেন আই অ্যান্ড ওল্ডার দেন সি। আচ্ছা, এ হইতেছে ওল্ডার দেন সি, ইয়াঙ্গার দেন আই। তারপরে এফ ইজ ইয়াঙ্গার দেন বি, ওল্ডার দেন এইচ। এফ ওল্ডার দেন এইচ, ইয়াঙ্গার দেন বি, এটা কিন্তু আই। আচ্ছা, তারপরে আই ইজ ইয়াঙ্গার দেন জে, আই হইতেছে জে এর চাইতে ছোট এবং জি এর চাইতে ছোট এবং জে এর চাইতে বড়। এইচ ইজ ওল্ডার দেন জি, এইচ হইতেছে জি এর চাইতে বড়। হু ইজ দ্য ইয়াঙ্গেস্ট, সবচেয়ে ছোট কে? এটা আপনাদেরকে বের করতে হবে, অনেক বড় কঠিন একটা প্রবলেম আমার কাছে যেটা মনে হচ্ছে। সমস্যা এখানে দেখেন, আমরা যদি এই সমীকরণগুলোর কথা চিন্তা করি, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6। আচ্ছা, আমরা কি এই পিকচারের এই পার্টটা দেখতে পাই? আমরা কি এই অংশটুকু দেখতে পাই? ডান পাশের অংশটুকু, হ্যাঁ আচ্ছা দেখতে পাই। আচ্ছা, তাহলে এখানে আমরা একটা জিনিস দেখেন, এই 1, 5 আর 2, 1, 5 আর 2, এই দুটার যদি আপনি কম্বিনেশন করেন, দেখেন এগুলোতে কমন কিছু আছে। এটার মধ্যে জি আছে, এটার মধ্যে জি আছে, এটার মধ্যে জি আছে, তারপরে এটার মধ্যে জে আছে, এটার মধ্যেও জে আছে। হ্যাঁ, আমরা যদি একটু কমন যেগুলো আছে সেগুলোকে যদি আমরা কম্বাইন করি, সেগুলোকে আমরা যখন কম্বাইন করলো, সেইটা কম্বাইন করার পরে আমরা পাইতেছি যে ই হচ্ছে সবার চাইতে ছোট। এই যে এখান থেকে আমরা যেটা দেখতে পাই, দেখেন ই হলো জে এর চাইতে ছোট, ঠিক আছে? আবার জে হলো কার থেকে ছোট? জে হলো আই এর চাইতে ছোট। আচ্ছা, তারপরে আবার আই হচ্ছে, দেখেন আই হইতেছে আপনার এর চাইতে ছোট। আচ্ছা, আবার গেল জি এর কথা, দেখেন জি হচ্ছে আপনার আই এর চাইতে বড়, আবার জি হইতেছে ডি এর চাইতে ছোট, ঠিক আছে? তাহলে এইখান থেকে আমাদের যে রিলেশনশিপ, সেখান থেকে যেটা পাওয়া যায় সেটা হইতেছে ই হলো এই ইকুয়েশন থেকে সব ইয়াঙ্গেস্ট। আচ্ছা, তারপরে আসেন 3 নাম্বার, 4 নাম্বার এবং হলো 6 নাম্বার।
এখান থেকে আমরা যেটা দেখতে পাবো সেটা হইতেছে জি। দেখেন 3 নাম্বার 4 নাম্বার 6 নাম্বার এখান থেকে দেখতে পাচ্ছি জি হচ্ছে এইচ এর চাইতে ছোট। আচ্ছা এইচ এর কিন্তু আর কোনো কম্বিনেশন নাই, আছে এই যে এখানে একটা আছে। আচ্ছা এবং মানে জি হচ্ছে এইচ এর চাইতে ছোট, এইচ হচ্ছে বড় জি এর চাইতে। আবার এখানে এইচ হলো এফ এর চাইতে ছোট, দ্যাট ইজ তারপরে 3-এ যেটা বলা হইতেছে 3-এ আবার হইতেছে সি এর সাথে সম্পর্ক, সি এ আই। আচ্ছা এটা সমস্যা নেই, এখানে আবার অন্য রিজনে আমরা চলে যাব। এখানে দেখেন এখানে ছোট হলো জি, এখানে ছোট হলো জি। আচ্ছা তারপরে সে তিনজনের চাইতে ছোট, কার চাইতে ছোট, এ এফ বি 3 জনের চাইতে ছোট। আচ্ছা তারপরে এবং সি হইতেছে এখানে এ এবং আই এর চাইতে ছোট। আচ্ছা এ এর সাথে আর কোনো রিলেশন আছে নাই। এখানে আবার আই এর সাথে আমি যদি 3 এবং 4-এর একটা কম্বিনেশন করি, 3 এবং 5-এর একটা কম্বিনেশন করি, তাহলে এখানে দেখতে পাবো আই হচ্ছে আপনার জি এর চাইতে ছোট কিন্তু জি এর চাইতে বড়। আচ্ছা এখানে থেকে দেখা যাচ্ছে যে সি হচ্ছে এ এবং আই এর চাইতে ছোট এবং সি হইতেছে এ এবং আই এর চাইতে ছোট। তো সি যদি এ এবং আই এর চাইতে ছোট হয় তাহলে আই এর চাইতে যদি ছোট হয়ে যায়, আই এর সাথে আপনার জে এর সম্পর্ক, আই এর চাইতে জে ছোট, জে এর চাইতে ই ছোট, দ্যাট মিন্স এটা বোঝা যেতেছে যে ই ইজ দ্য ইয়াঙ্গার, ই ইজ দ্য ইয়ংগেস্ট সবার চাইতে। বুঝতে পারছেন রিলেশনটা? ওকে ফাইন, তাহলে ই ইজ দ্য অ্যান্সার। এক্ষেত্রে ই হলো সবার চাইতে ছোট। আচ্ছা তাহলে এই ধরনের কম্বিনেশনে আপনি কিভাবে ট্রিক্স খাটাবেন যেগুলো কমন সেগুলো নিয়ে একটা রিলেশনশিপ বিল্ড আপ করবেন, প্লাস মাইনাস করতে পারেন বা সম্পর্ক দেখে নিজে ডিফাইন করতে পারেন। হ্যাঁ এইভাবে। এবার 3 নম্বরে আসেন, টু টুইনস হ্যাভ সার্টেন পিকুলিয়ার ক্যারেক্টারিস্টিক্স, মানে দুইজন যমজ বাচ্চা আছে, যমজ ভাই বোন আছে, বা ভাই অথবা বোন হতে পারে, বোন ভাই হতে পারে, হোয়াটএভার যেটাই হোক না কেন। এখন এদের একটা সমস্যা হয়েছে যে এরা কি বলে, এরা হচ্ছে আপনার এদের কিছু ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে বলছে ওয়ান অফ দেম অলওয়েজ লাই অন মানডে। কি অদ্ভুত ক্যারেক্টারিস্টিক দেখেন, একজন প্রতি সোমবার দিন মিথ্যা কথা বলে। অদ্ভুত না? প্রতি সোমবার দিন মিথ্যা কথা বলে। আচ্ছা ঠিক আছে বলুক, সোমবার দিন মিথ্যা কথা বলতেই পারে। আচ্ছা একজন হচ্ছে প্রতি সোমবার দিন মিথ্যা কথা বলে, সোমবার দিন, বুধবার দিন, শুক্রবার দিন, 3 দিন মিথ্যা কথা বলে, সোম, ফ্রাইডে আর হলো বুধবার দিন। দ্য আদার অলওয়েজ লাইজ অন টুইসডে, এবং অন্যজন আছে যে সে সব সময় মঙ্গল, বৃহস্পতি, স্যাটারডেতে মিথ্যা কথা বলে। তার মানে হচ্ছে টুইসডে, বৃহস্পতিবার দিন আর হচ্ছে স্যাটারডে দিন টিটিএস মিথ্যা কথা বলে। আচ্ছা অন দ্য আদার ডেজ দে টেল দ্য ট্রুথ, তার মানে 6 দিন রইলো, বাকি রইলো কোন দিন, সানডে। তার মানে দুইজনই সানডেতে সত্য কথা বলে। আচ্ছা ইউ আর গিভেন আ কনভারসেশন, তাদের সাথে আপনি একটা কথোপকথনে গেলেন। পার্সন এ বলতেছে টুডে ইজ সানডে, মাই নেম ইজ রাম, আজকে হলো রবিবার, আমার নাম হচ্ছে রাম। আচ্ছা পার্সন বি বলতেছে টুডে ইজ থার্সডে, আজকে হলো বৃহস্পতিবার, সে কিন্তু বৃহস্পতিবার দিন মিথ্যা কথা বলে। মাই নেম ইজ শ্যাম, আমার নাম শ্যাম। তাহলে হোয়াট ডে ইজ টুডে, আজকে কি বার? ঠিক আছে আজকে কি বার তাইলে বলেন তো আজকে কি বার? তাইলে দেখেন পার্সন বি কি বলে, পার্সন বি কিন্তু বৃহস্পতিবারে মিথ্যা কথা বলে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, যদি রবিবার হইতো তাহলে দুইজনই বলতো রবিবার। কেন? কারণ হইতেছে তারা রোববার দিন দুজনে ওই আদার ডেতে তারা সত্য কথা বলে। কথা বুঝতে পারছেন তো? মানে কমনলি সানডেতে সত্য কথা বলে, কিন্তু যে বি সে সোমবার দিন, তারপরে ফ্রাইডে, তারপরে ওয়েডনেসডে সে সত্য কথা বলে। নাম্বার এ যে আছে সে হচ্ছে বৃহস্পতিবারে, মঙ্গলবারে, তারপরে স্যাটারডেতে সে সত্য কথা বলে। সে সানডে তো সত্য কথা, সানডে হলো কমন টার্ম, সানডের প্রসঙ্গ এখানে আসতেছে না। তাহলে পার্সন এ বলতেছে টুডে ইজ সানডে, আজকে হলো সানডে, আমার নাম হচ্ছে রাম। দেখেন যদি আপনার সানডে হইতো, যদি ওই দিন রবিবার হইতো, তাহলে দুজনই বলতো আজকে রবিবার, দুজনই বলতো আজকে রবিবার। কারণ কি? কারণ ওই নির্ধারিত ওই রোববার দিন তারা কি বলে, রোববার দিন তারা সত্য কথা বলে। একজন যেহেতু
রোববার বলছে এবং আরেকজন যেহেতু বৃহস্পতিবার বলছে, তার মানে এই বি যে আছে সে সত্য কথা বলতেছে। সো এ ইজ টেলিং এ লাই হোয়েন ওয়ান পার্সন লাইজ আদার স্পিক্স দ্য ট্রুথ। যদি একজন তাইলে যে মিথ্যা কথা বলতেছে তারা আপনি বের করেন, তার মানে পার্সন এ মিথ্যা কথা বলতেছে। ঠিক আছে, তার দ্যাট ইজ আজকে হচ্ছে বৃহস্পতিবার। ওকে ফাইন, গেল। A lady and a gentleman are wife and husband. আচ্ছা বুঝলাম। We do not know who is older. কে ওল্ডার সেটা আমরা জানি না। এটা একটা কমন সেন্সের কথা, চিন্তা করেন। হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে বলতেছে যে এখানেও মিথ্যা কথা বলা হয়। হ্যাঁ, সামওয়ান আস্কড হিম হু ইজ ওল্ডার, একজন জিজ্ঞেস করলো বয়স্ক কে, বয়স বেশি কার। ওয়াইফ বললো আমার বয়স বেশি, হাজব্যান্ড বললো আমি ছোট। At least one of them was lying, who is older. দেখেন এখানে আমরা কমন সেন্স ব্যবহার করব। এখানে আমরা কি ব্যবহার করব? কমন সেন্স ব্যবহার করব। কমন সেন্স হচ্ছে হাজব্যান্ড ইজ ডেফিনেটলি ওল্ডার। হাজব্যান্ড তো ওল্ডার থাকবেই সাধারণত কমন সেন্সের বেলায়। এখানে কমন সেন্স ইম্পর্টেন্ট। এখানে আপনাকে প্রশ্ন যাই করুক, এখানে যদি আপনার এমন প্রশ্ন করতো যে ভাই এবং বোনের মধ্যে, তাইলে এটা কনফিউশন ছিল। এখানে কনফিউশনের কিছু নাই। আচ্ছা, তারপরে 15 নম্বরে আসেন taking off at the same exact moment. Two planes are flying across the Sinmian Sea. আচ্ছা, সিনমিয়ান সি, এটা একটা সিনমিয়ান। One is going from Champaran to Patni. সে 40 কিলোমিটার পার আওয়ারে, 400 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে। and other leaves from Patni to Champaran. আরেকজন হলো পাটনি থেকে চাম্পারানে আসতেছে, সেটা 500 কিলোমিটার পার আওয়ার বেগে আসতেছে, তার 100 কিলোমিটার বেগ বেশি। আচ্ছা, বিকজ অফ স্ট্রং অ্যান্ড হেভি উইন্ড, কারণ তার বেগ বেশি, কারণ সে হলো বিপরীত দিকে আসতেছে, তার উল্টা দিকে হলো আপনার বাতাস আছে। হুইচ ওয়ান ইজ ক্লোজার টু দ্য পাটনি দ্য টপ অফ দ্য মিট, মানে পাটনির কাছাকাছি আপনার হুইচ ওয়ান উইল বি দ্য ক্লোজার টু পাটনি টপ হোয়েন দ্য মিট, যখন তারা দেখা করবে তখন আসলে পাটনির কাছাকাছি কে থাকবে, সেটা হলো প্রশ্ন। আচ্ছা, এখানে একটা জিনিস আছে যে they both at the same distance from Patni top when they meet. কারণ দেখেন সে কথায় সময় শুরু করছে, ওয়ান ইজ গোয়িং ফ্রম, এক জায়গা থেকে আসছে 1 per hour and other leaves from, তার মানে ধরে নিতে হবে তারা একই সময় যাত্রা শুরু করছে। একজনের স্পিড বেশি আর একজনের স্পিড কম, সেটা দিয়ে কিন্তু ডিফাইন করা যাচ্ছে যে পাটনা থেকে আসতেছে চাম্পারানে তার বেগ বেশি, এবং তাদের মিটিং এর সময় দেখা যাবে যে পাটনা থেকে ডিস্টেন্স দূর হবে, কিন্তু এই যে হেভি উইন্ডের কারণে এই ডিস্টেন্সটা ক্যালকুলেশনে আসবে না। হেভি এবং স্ট্রং উইন্ডের কারণে। এবং এটা কি ধরনের ফ্লাইং? এইটা হলো ইন্টারন্যাশনাল ফ্লাইং। ইন্টারন্যাশনাল ফ্লাইং এ যেটা চিন্তা করা হয়, আপনি যেই ডিস্টেন্সে গেছেন আপনার অ্যারাইভাল টাইম এবং ডিপার্চার টাইম সবসময় সেম, এটা চেঞ্জ করার কোনো সুযোগ নেই। এটা সুযোগ হবে না, আপনি যতটা বাজে রওনা দিচ্ছেন ততটা ঠিক সেম টাইমে আপনাকে ওখানে পৌঁছতে হবে। মানে আপনার এই জন্য বিমানের গতি বাড়াবেন বা কমাবেন সেটা আপনার ইস্যু। তার মানে তারা একই ডিস্টেন্সে থাকবে, তাদের গতিবেগ যাই হোক না কেন। ঠিক আছে, এই হচ্ছে প্রশ্নের উত্তর। আচ্ছা, নাম্বার 6 আসেন। ইফ দেয়ার আর 20 প্যারটস, যদি 20টা প্যারট থাকে on a fence and the farmers shoot at the fifth of them, এবং ফার্মার যদি যেটা 5ম নাম্বারে আছে তারে যদি আপনি শুট করেন, তাহলে হাউ মেনি প্যারটস আর লেফট, কয়টা প্যারটস লেফট থাকবে? সবগুলাই চলে যাবে, কারণ একটা প্যারটটা যদি আপনি সবগুলা প্যারটে চলে যাবে। কয়টা লেফট থাকবে? কয়টা? একটাও বাকি থাকবে না, সবাই চলে যাবে, উড়ে চলে যাবে। ঠিক আছে। আচ্ছা, নাম্বার 7, কারণ একটা গুলির আওয়াজ শুনলে সব দৌড় দিবে। আচ্ছা, there are 15 chocolates on a basket. বাস্কেটে 15টা চকলেট আছে। Supposedly you have, আপনার 15টা বন্ধু আছে, who each desire a chocolate. প্রত্যেকে আপনি একটা করে চকলেট দিবেন। You give each of your friend one chocolate. আপনি আপনার প্রত্যেকের বন্ধুরে একটা করে চকলেট দিবেন। After a few minutes, কিছু সময় পরে, each of your friends has one chocolate each. প্রত্যেকের একটা করে চকলেট থাকবে। Yet there is an chocolate remaining in the basket. তারপরে এখানে একটা চকলেট থেকে যাবে, এরকম কথা বলতেছে। হাউ, কিভাবে? দেখেন বাংলাটা বলা আছে, একটা ঝুড়িতে 15টা চকলেট আছে। ধরা যাক আপনার 15 জন বন্ধু আছে, যাদের প্রত্যেকে আপনি একটি করে চকলেট চাচ্ছে। আপনি প্রত্যেক বন্ধুকে একটি করে চকলেট দিলেন, কিছুক্ষণ পর আপনার প্রত্যেক বন্ধু একটি করে চকলেট পেয়ে গেল, কিন্তু ঝুড়িতে একটা চকলেট অবশিষ্ট রইল। এটা কিভাবে হইলো? একটা জিনিস খেয়াল করেন, আপনার 15 জন বন্ধু আছে, 15তম বন্ধুকে 14 জন পর্যন্ত যখন আপনি চকলেট দিতে যাবেন, 14 জন পর্যন্ত আপনি যখন
চকলেটটা প্রত্যেক বন্ধুর কাছে একটি করে চকলেট আছে এবং তাদের মধ্যে একজনের কাছে সেটি একটা ঝুড়িতে আছে। এই হলো তখন সম্ভব, কখন সম্ভব জানেন? যখন আপনি 14 জনকে চকলেট দিয়ে দিবেন, 15তম জনকে আপনি চকলেটটা দিবেন, তার চকলেটটা কোথায় আছে এখনো? তার চকলেটটা এখনো ঝুড়িতে আছে। এই হলো সম্ভব। ঠিক আছে, তাহলে ইউ গিভ আ চকলেট ইচ অফ ইউর ফার্স্ট 14 ফ্রেন্ডস and the basket and a basket with a chocolate to your 15th friend. Each friend has a chocolate, one of them has it in a basket. একজনেরটা আছে, রয়ে গেছে, সেটা এখনো বাস্কেটে, তারে আপনি এখনো দেন নাই। এই হচ্ছে সেন্স। আচ্ছা, নাম্বার 8 এ আসেন। 6 people M N O P Q R have following attributes. তাদের এরকম মানে নিম্নোক্ত গুণাবলী আছে। গুণাবলীগুলো হইতেছে M is richer than N but shorter than R। মানে এখানে বলতেছে একজন ধনীর কথা বলা হইতেছে, আরেকজন বলা হইতেছে খাটো। আচ্ছা দেখেন, M is richer than N, তাহলে আপনি এখানে দুইটা ক্যাটাগরি করবেন, একটা হচ্ছে রিচ এবং আরেকটা হচ্ছে শর্ট। দুইটা ক্যাটাগরি আসবে। তাহলে দেখেন M হচ্ছে রিচ, আসেন কে কে রিচ? N is richer than Q। M হইতেছে N এর চাইতে রিচ, N হইতেছে Q এর চাইতে রিচ, N হইতেছে Q এর চাইতে রিচ। আচ্ছা, ও হইতেছে P হইতেছে আপনার ও এর চাইতে রিচ, মানে ও ইজ পুরার বলছে, তো P ইজ পুরার অ্যাজ ওয়েল এজ শর্টার দেন Q। আচ্ছা, Q হইতেছে P এর চাইতে রিচ। আচ্ছা, Q ইজ পুরার অ্যাজ ওয়েল এজ শর্টার, এবং Q হইতেছে এবং M হইতেছে Q এর চাইতে রিচ, এবং R হইতেছে M এর চাইতে রিচ। তাহলে R যদি M এর চাইতে রিচ হয়, তাহলে রিচেস্ট কে? আপনার প্রশ্ন তাহলে হুইচ ইজ দ্য রিচেস্ট নাকি হুইচ ইজ দ্য রিচেস্ট? আমার শর্টার মোটরের কোনো কাজ নেই, শর্টার মোটরের কথা বাদ। দেখেন R ইজ দ্য রিচার দেন M, তা R হইতেছে M এর চাইতে রিচার, M হইতেছে N এর চাইতে রিচার, N হইতেছে Q এর চাইতে রিচার। N তো Q এর চাইতে রিচার, ভালো কথা, সে তো M এর চাইতে রিচেস্ট না, দ্যাট ইজ R ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, ভালো প্রশ্ন, সহজ প্রশ্ন। 9 নাম্বার 9, হুইচ অ্যালফাবেট উইল বি দ্য 40th অফ দ্য লেফট টু দ্য 8th অ্যালফাবেট ফ্রম দ্য রাইট ইন দ্য ফলোইং সিরিজ লেটার্স। আচ্ছা, ডান দিক থেকে যদি আপনি গণনা শুরু করেন, এখানে যে লেটারগুলো আছে খেয়াল করেন, এর মাঝখানে যে 14তম লেটার টু দ্য লেফট এন্ড দ্য 4th অ্যালফাবেট ফ্রম দ্য রাইট অফ দ্য ফলোইং সিরিজ অফ লেটার্স, দ্যাট ইজ ডান দিক থেকে যখন গণনা করা শুরু করে দিবেন, তখন গণনা করবেন কোন অবস্থানের বাম দিক থেকে যাওয়ার অর্থ হলো একই দিকে চলতে থাকা। মানে যখন আপনি এই যে ডান দিক থেকে যখন আপনি গুনতে শুরু করবেন, যে কোনো অবস্থানের, আমি কোথায় যাব? ডান দিক থেকে বাম দিকে যাব। বাম দিকে যাওয়ার অর্থ হইতেছে একই দিকে চলতে থাকা। ফ্রম দ্য রাইট উই উইল কাউন্ট, এখান থেকে আপনি কি কাউন্ট করতেছেন? দেখেন আপনি উই উইল ফ্রম দ্য রাইট যাত্রা শুরু করছেন, একই দিকে যাচ্ছেন, মানে 14 আর 18 একই দিকে যাইতেছেন, বুঝতে পারছেন? মানে 8তম অ্যালফাবেটের বামে যাইতেছেন 14টা। তা 8তম অ্যালফাবেটের বামে 14টা সংখ্যা গেলে আপনার কয়টা অ্যালফাবেট যাচ্ছেন? আপনি 8 এবং 14 যোগ করবেন, যা হবে তাই। 8 এবং 14 যোগ করলে হচ্ছে 22তম অ্যালফাবেট। 22তম অ্যালফাবেট কোনটা? দেখেন 22তম অ্যালফাবেট হচ্ছে সি। এখান থেকে যান, যখন আপনি একই বাম দিকে যাবেন, আপনার 8তম অ্যালফাবেটের লেফটে যাইতে বলছে আপনাকে, 8তম অ্যালফাবেটের লেফটে 14 বার যাবেন, তাইলে তো এগুলো 22তম অ্যালফাবেট। নাম্বার 10 এবং সর্বশেষ। আচ্ছা, প্লাস মিন্স ইজ গ্রেটার দেন। প্লাসের মানে হইতেছে গ্রেটার দেন, মাইনাস মিন্স লেস দেন, ক্রস মিন্স ইজ নট গ্রেটার দেন, ইজ নট গ্রেটার দেন, ভাগ মিন্স ইজ নট লেস দেন। আচ্ছা, পি মাইনাস কিউ মাইনাস আর ইমপ্লাইজ। আচ্ছা, পি এর সাথে মাইনাস কিউ, ওকে ফাইন। আমরা মাইনাস মানে যে কি জানি? মাইনাস মানে হচ্ছে লেস দেন, মাইনাস মানে হচ্ছে লেস দেন, ভালো কথা, লেস দেন। এবার আসেন এটাতে যদি আমরা রিশাফল করি, এটাকে যদি অপশনে কি আমার আছে, আমার অপশন দেখেন, ভি মাইনাস কিউ প্লাস আর, কিউ প্লাস পি মাইনাস আর, সি ক্রস পি প্লাস পি। ক্রসের কিছু আসার সম্ভাবনা কম, এই অ্যান্সার হওয়ার সম্ভাবনা কম, এই দুইটার মধ্যে অ্যান্সার থাকবে। আচ্ছা, কারণ নট ইকুয়াল টু নট লেস দেন বা নট গ্রেটার দেন এরকম কিছু বলা নাই। আচ্ছা, তাহলে দেখেন এখান থেকে আমরা সিম্পলিফিকেশন করতে পারি, সিম্পলিফিকেশন করা যাইতে পারে। যেমন ধরেন কিউ হইতেছে পি এর চাইতে বড়, আর তাহলে পি হইতেছে আর এর চাইতে ছোট। ঠিক আছে, তাইলে কিউ বড় যদি হয়, তাইলে কিউ আসবে হলো প্লাস পি, আর আর হলো পি চাইতে ছোট, এখানে আসবে হচ্ছে মাইনাস পি। বি ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা আজকে
আজকে অ্যানালিটিক্যাল পাজলের ক্লাস এ পর্যন্তই করব। আজকে আমরা আর বেশি করব না। আপনাদের প্র্যাকটিস শিট দেওয়া হইতেছে, প্র্যাকটিস শিট থেকে আপনারা প্র্যাকটিস করবেন। এটা আসলে এই মুহূর্তে আমি বলবো আপনাদেরকে, যাদের অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির আগের নলেজ খুব একটা ভালো না, খুব একটা কম, বেশি নাই আসলে, আপনারা বিসিএস এর বিগত বছরের প্রশ্নগুলো দেখেন, রিটেন এবং প্রিলি, আপনার ধারণাগুলো ক্লিয়ার হয়ে যাবে। কারণ অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বলছে সবই তো আর পাজল থেকে আসবে না, অথবা সবই ডাটা সাফিসিয়েন্সি থেকে আসবে না। হ্যাঁ, কিছু কিছু প্রশ্ন এরকম থাকবে যেগুলো ধরেন আপনি খুব সেন্স ব্যবহার করে অ্যান্সার দিয়ে ফেলতে পারবেন। ঠিক আছে, তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আগামীকালকে আপনাদের সাথে আমাদের আবার দেখা হতে পারে। ভালো থাকেন সবাই। আসসালাম।